আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার পরে একাদশ শ্রেণীতে ভর্তি। আর এই সামনেই রয়েছে আমাদের একাদশ শ্রেণীর ভর্তির একটা প্রক্রিয়া, এবং সেখানে আমাদেরকে ভাবতে হবে যে আমি সায়েন্স নিয়ে ভর্তি হব, নাকি আর্টস নিয়ে ভর্তি হব, নাকি কমার্স নিয়ে ভর্তি হব। দেখো, সায়েন্স আর্টস কমার্স কার কোন বিষয়টা নেওয়া উচিত সেই বিষয়টা তো অবশ্যই আলোচনা করব, কিন্তু আজকে আমি মূলত আলোচনা করব এই তিনটি বিষয়ের মধ্যে যারা আর্টস গ্রুপ নিয়ে ভর্তি হবে। আর্টস গ্রুপে কি হয়, অনেকগুলো সাবজেক্ট বেছে নেওয়ার একটা অপশন থাকে। কোন সাবজেক্ট আমি নিয়ে পড়বো, অনেকগুলো নতুন সাবজেক্ট আমাদের সামনে এসে হাজির হয়। তার মধ্যে কোন সাবজেক্ট নেওয়া আমাদের উচিত হবে বা কোনটা নেওয়া ভালো হবে তোমার জন্য, সেইটা সবটা বুঝবো। প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে আমরা আলোচনা করব এবং তারপর সিদ্ধান্ত নেব যে কোন বিষয় নিয়ে আমরা ভর্তি হব। দেখো, একটুখানি বুঝে নিই আমরা আমাদের ক্লাস ইলেভেনে আমাদের মোট 5টা সাবজেক্ট থাকে, এবং 5+1 আমরা বলতে পারি। কেন? একটা অ্যাডিশনাল সাবজেক্ট বা ঐচ্ছিক বিষয়, তোমার সম্পূর্ণ তোমার নিজের স্বাধীনতায় তুমি এটাকে নিতেও পারো, নাও নিতে পারো। এই মোট 6টা সাবজেক্ট আমরা নিয়ে পড়তে পারি, এবং চাইলে আমরা 5টা নিয়েই পড়তে পারি। ঠিক আছে, এই 5টার মধ্যে দুটো থাকে হচ্ছে কম্পালসারি, বাকি থাকে 3টে। এই 3টে আমাদেরকে বেছে নিতে হয়। এই কম্পালসারির মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে রয়েছে বাংলা, একদিকে রয়েছে বাংলা এবং একদিকে রয়েছে ইংরেজি। এটা সকলকে পড়তে হবে, সায়েন্স আর্টস কমার্স সবাইকে পড়তে হবে এবং সেম সিলেবাসে পড়তে হবে। আর বাকি থাকলো 3টে সাবজেক্ট। এই 3টে আমাদেরকে বেছে নিতে হবে যে আমরা কোনটা নিয়ে পড়বো। এই 3টের জন্য দেখো অনেকগুলো সাবজেক্টের লিস্ট আমি এখানে তোমাদের সামনে রেখেছি। বিশেষ করে বলে রাখি, এই সাবজেক্টগুলো কিন্তু অধিকাংশ স্কুলে যে বিষয়গুলো থাকে সেইগুলোই আমি এখানে লিখেছি। এছাড়াও আরো অনেক সাবজেক্ট আছে যেগুলো কিছু কিছু স্কুলে আমরা দেখতে পাই, কিন্তু অধিকাংশ ছেলেমেয়েরা যে বিষয়গুলো নিয়ে পড়ে বা পড়তে চায় বা যেগুলো নিয়ে পড়া উচিত বা অ্যাভেলেবেল থাকে স্কুলে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে যে আমি ঠিক কোন পয়েন্টগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, এবং তার উপরে তোমার সিদ্ধান্ত নিতে অনেকটা সহজ হবে। এই বিষয়টা নিয়ে আমি দেখেছি যে ইউটিউবে অনেক টিচার মানে বলতে চাইছেন যে শুধুমাত্র স্কোরিং সাবজেক্ট যেগুলো যেগুলো পড়লে বেশি নাম্বার আমরা পাবো সেই বিষয় নিয়েই পড়া উচিত। দেখো, আমি আজকে তোমাদের সামনে স্কোরিং সাবজেক্ট এবং একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট সব বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওর মধ্যে। দেখো, প্রথমেই বলবো যে আমরা যে বিষয়গুলো সাধারণত চিনি তার মধ্যে কি কি রয়েছে। রয়েছে ইতিহাস এবং ভূগোল। এই দুটো বিষয়ের সঙ্গে কিন্তু আমরা আগে থেকেই পরিচিত, এগুলো আমরা পড়েছি, এগুলো আমরা জানি। দেখো, ভূগোল নিয়ে অনেকের ইচ্ছা থাকে যে আমি পরবর্তীতে ভূগোলে অনার্স করব, এবং অনেকের ইচ্ছা থাকে যে আমি পরবর্তীতে ইতিহাসে অনার্স করব। দেখো, ভুরি ভুরি ছেলেমেয়েরা অনার্স করছে, অনার্স পড়ছে, এবং তারা তো অবশ্যই ভূগোলটাকে প্রেফার করতো। তারা তো ভেবেছিল যে ভূগোলটা আমার ভালো লাগার সাবজেক্ট। যে বিষয়টাকে তুমি ভালোবাসো, যেটা তোমার পড়তে ভালো লাগে, তো সেই বিষয়টা সবার আগে তুমি তোমার চয়েসে রাখো। কে কি বলছে অত ভেবে লাভ নেই, নিজের মনের কাছে জিজ্ঞাসা করো যে তুমি কোনটা পড়তে তোমার বেশি ভালো লাগে, তুমি সেটা নিয়েই পড়বে। দেখো, 5টা সাবজেক্ট পড়তে, মাধ্যমিকে আমরা 7খানা সাবজেক্ট পড়েছি, সেখানে অঙ্ক ইংরেজিও পড়েছি, যেটা অনেকের কাছে কঠিন মনে হয়। সায়েন্সের অনেকের কাছে কঠিন মনে হয়, সেগুলোও আমরা পড়েছি। অতএব এই 5টা সাবজেক্ট পড়তে খুব বেশি অসুবিধা কি হবে? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় খুব বেশি অসুবিধা হবে না। এবং এই যে 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 বিষয়গুলো আমরা জানি, যে বিষয়গুলো আমরা পড়েছি ভালো লাগে, যেটা নিয়ে আমার পড়ার ইচ্ছা রয়েছে ভবিষ্যতে, সেইগুলোকে সবার আগে তুমি গুরুত্ব দেবে। যাদের ইতিহাস ভালো লাগে তারা অবশ্যই ইতিহাস নিয়ে পড়বে, যাদের ভূগোল ভালো লাগে তারা অবশ্যই ভূগোল নিয়ে পড়বে। ঠিক আছে, ইতিহাস আর ভূগোল একসঙ্গে রাখার চেষ্টাটা খুব কম করবে, কেননা দুটো সাবজেক্টই বেশি পড়তে হয়। অতএব যে কোনো একটা বিষয় সঙ্গে রাখার চেষ্টা করবে, তাহলে হয়তো আরো ভালো ফল করতে তোমাকে সহযোগিতা করবে। এবার দেখো, এবার আসি বাকি যে বিষয়গুলো রয়েছে। বাকি বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদেরকে একটু স্বচ্ছ ধারণা তোমাদেরকে দেব। ভূগোলের পরে আমি রেখেছি রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা অনেকের মতামত
যেটা একটা কঠিন সাবজেক্ট, এটা পড়তে খুব একটা ভালো মনে হবে না, এটা অনেক কিছু মনে রাখতে হয়, অনেক ধারা ফাড়া রয়েছে সেগুলো মনে রাখতে হয়। আসলে অতটা কঠিন বিষয় নয় রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা, বিশেষ করে 11-12 সিলেবাসটা তো অতটা কঠিন নয়। তো এটা আমি পড়েছি এবং আমার খুব প্রিয় সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটা, অর্থাৎ অনেকগুলোর মধ্যে রাষ্ট্রবিজ্ঞান একটা। দেখো, যে বিষয়টা বলছি যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে কি আমাদের সংবিধান, ভারতবর্ষের যে সংবিধান রয়েছে, আমাদের যে সাংগঠনিক আমাদের যে স্ট্রাকচার রয়েছে ভারতবর্ষের, অর্থাৎ বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন আমলা, বিভিন্ন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তার সঙ্গে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তো যা যা আমাদের স্ট্রাকচারের মধ্যে রয়েছে ভারতবর্ষে, প্রত্যেকটা বিষয় এবং বিভিন্ন ধারা, যে ধারাগুলোর ওপরে আমাদের দেশ চলছে, প্রত্যেকটা সিস্টেমের মধ্যে যেগুলো রয়েছে সেই সবটাই কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে আমরা পাই। সেগুলো আমাদের পড়তে হয়, কিভাবে মুখ্যমন্ত্রী তৈরি হয়, তাদের সিস্টেমটা কি, কিভাবে প্রধানমন্ত্রী আসেন, কিভাবে রাষ্ট্রপতি আসেন, কে কাকে নিয়োগ করছে, সুপ্রিম কোর্টে কতজন লোক থাকছেন, বিচারপতি কজন, কে নিয়োগ করছে, যে বিষয়গুলো আমাদের মানে জানাটা অত্যন্ত প্রয়োজনীয়। তাই এটা খুব একটা কঠিন বা খুব একটা মানে খটোমটো জিনিস কিন্তু নয়, আমি বলতে পারি। তাই যারা যারা রাষ্ট্রবিজ্ঞানটাকে ভালোবাসবে বলে মনে করছো, তারা অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান নিতে পারো। এটা স্কোরিং সাবজেক্টের মধ্যে না ফেললেও যদি একটু ভালোভাবে গাইডেন্স নিয়ে পড়া যায়, এখান থেকে 80+ নাম্বার খুব সহজে পাওয়া যায়। আর এখন তো প্রজেক্ট থাকে, তাই সেক্ষেত্রে নাম্বার পাওয়াটা অত্যন্ত সহজের মধ্যেই পড়ে যাচ্ছে। তাই রাষ্ট্রবিজ্ঞানটা আমার কাছে, আমার মনে হয় যাদের ভালো লাগে তারা অবশ্যই নিতে পারো, কারণ এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা সারা জীবন তোমার সঙ্গেই থাকবে, সারা জীবন তোমাকে পড়তে হবে। পরবর্তীতে যে কোনো চাকরির পরীক্ষাতে রাষ্ট্রবিজ্ঞান তোমাকে পড়তে হবে। এই বিষয়ে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। যারা ভাবছো পরবর্তীতে গিয়ে তুমি আইন নিয়ে পড়াশোনা করবে, অ্যাডভোকেট হবে বা আইনের বিভিন্ন ল কলেজে তুমি পড়বে, তারা অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান সঙ্গে রাখো, কারণ সেই সময় তোমার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা কিন্তু প্রয়োজন হবে। বুঝা গেছে? এরপরে আসি দর্শন। দেখো, দর্শন হচ্ছে কি ফিলোসফি। দর্শন সাবজেক্টটা শুধুমাত্র আমাদের কাছে সম্পূর্ণ তো অবশ্যই নতুন সাবজেক্ট, কিন্তু এর ভবিষ্যৎ তেমন কিছু নেই। কিন্তু ক্লাস 11-12 দিকে বা 11-12 কথা মাথায় রেখে বলতে পারি, এটা একটা খুব ভালো স্কোরিং সাবজেক্ট। ভালো টিচারের গাইডেন্স নিয়ে একটুখানি ঠিকঠাক লজিকে পড়াশোনা করলেই এখানে তুমি 90+ নাম্বার তুলতে পারো। 80 থেকে 90 পাওয়াটা খুব সহজের মধ্যেই পড়ে, এটা স্কোরিং সাবজেক্টের মধ্যেই ফেলছি, ঠিক আছে? অতএব এটা তুমি স্কোরিং হিসাবে তুমি অবশ্যই সঙ্গে রাখতে পারো। এরপরে আসি অর্থনীতি। দেখো, অর্থনীতি হচ্ছে কি ইকোনমিক্স, এটা অনেকে নিয়ে রাখে, যারা ভূগোল নিয়ে পড়াশোনা করে তারা ইকোনমিক্স সঙ্গে নিয়ে রাখে, কিন্তু ইকোনমিক্সটা অর্থনীতি এটা অতটা সহজ সাবজেক্ট নয়। তোমাকে পড়তে হবে, বুঝতে হবে, লেখার দক্ষতা থাকতে হবে, বোঝার ক্ষমতা তোমার থাকতে হবে, তবে তুমি ইকোনমিক্স এর মধ্যে আসো, অন্যথা ইকোনমিক্স নেওয়ার দরকার নেই। যারা অর্থনীতিবিদ হতে চাও বা অর্থনীতি নিয়ে জানতে চাও, যাদের মধ্যে সেই আগ্রহ রয়েছে, তারা অবশ্যই ইকোনমিক্স নিয়ে পড়ো। অন্যথা বাকিরা যারা স্কোরিং এর মধ্যে আসছো, স্কোরিং খুঁজছো যে কোনটা কম পড়ে বেশি নাম্বার পাবো, তারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করার দরকার নেই বলেই আমার মনে হচ্ছে। এরপরে আসি নিউট্রিশন। নিউট্রিশন দেখো, অতএব আমাদের এই নিউট্রিশন সাবজেক্টটা অনেক স্কুলে আছে, অনেক স্কুলে নেই, সমস্ত স্কুলে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। কিন্তু এই সাবজেক্টটা স্কোরিং এর মধ্যেই পড়ছে, খুব বেশি পড়াশোনার প্রয়োজন এখানে হয় না। অতএব একটুখানি পড়ে বুঝে পড়লেই তুমি এটা পড়তে পারো, এবং ভবিষ্যতে তুমি এই বিষয় নিয়ে পড়ে আগামী দিনে তুমি কোনো একজন ভালো নিউট্রিশনিস্ট কিন্তু হতে পারো, ঠিক আছে? এরপরে আসি পরিবেশবিদ্যা, অর্থাৎ ইভিএস। ইভিএস হচ্ছে কি, দেখো এখানে এটাকে স্কোরিং এর মধ্যে আমি রাখছি। এটা জীবন বিজ্ঞানের কয়েকটা পার্টকে এখানে একসঙ্গে করে একটা অধ্যায় বানানো হয়েছে, পরিবেশ সংক্রান্ত বিষয়। মাত্র 4টে অধ্যায় রয়েছে, 4টে 4টে 8টা, অর্থাৎ 11-এ 4টে, 12-এ 4টে অধ্যায় রয়েছে, মোট 8টা অধ্যায় রয়েছে। বইটা চটি বই রয়েছে, এখানে প্রচুর প্রশ্ন হয়, প্রচুর পড়তে হয়, কিন্তু বিষয়টা অতটা কঠিন নয়। যারা একটু জীবন বিজ্ঞান প্রেমী মানুষ বা যারা জীবন বিজ্ঞান পড়তে তাদের ভালো লাগে, তারা বা পরিবেশ সম্পর্কে জানতে ভালো লাগে, তারা অবশ্যই ইভিএসটাকে নিয়ে পড়তে পারো। এবং ইভিএস নিয়ে পড়লে আগামী দিনে তুমি তোমার এই ইভিএস নিয়েও কিন্তু অনেক দূর এগোনো যায়। অতএব সেই ক্ষেত্রে এবং স্কোরিং এর মধ্যেই কিন্তু আমি রাখছি, এখানে ভালো নাম্বার তোলা
যায়। খুব কম পড়ে এখানে কিন্তু অবশ্যই 80 থেকে 90 নাম্বার প্লাস তুমি এখানে পেতে পারো। এরপরে আসে সংস্কৃত। দেখো সংস্কৃত সাবজেক্টটা একটা আলাদা ধরন আর একটা আলাদা বিষয়। এটা বাংলার মতন, বাংলা সাহিত্যের মতন সংস্কৃত সাহিত্য পড়তে হয়, ব্যাকরণ পড়তে হয় এবং পাঠ্যগত আলোচনা পড়তে হয়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা কাঠামোতে সংস্কৃতকে বলা হয় যে সংস্কৃত তুমি সংস্কৃত উচ্চারণে তুমি বাংলা ভাষাতে লিখতে পারো পরীক্ষাতে, কিন্তু সংস্কৃত ভাষায় লিখতে হবে এমনটা নয়, তুমি বাংলা ভাষাতেও লিখতে পারো। তো এই বিষয়টা খুব চটি একটা বই, কম পড়তে হয়, খুব বেশি পড়াশোনা নেই। তবে এখানে কিন্তু অতটা সহজ নয় যে একেবারে খুব সহজে তুমি বেশি নাম্বার পাবে, একটু পড়তে হবে। কিন্তু এই বিষয়টা অনেকেই নিয়ে থাকেন একটা উদ্দেশ্যকে মাথায় রেখে। উদ্দেশ্য কি? যে সংস্কৃত সাবজেক্টটার কম্পিটিশনটা অতটা থাকে না এবং মানে স্কুল টিচার, বিশেষ করে স্কুল টিচার বা ইউনিভার্সিটি টিচার অর্থাৎ প্রফেসর হতে গেলে পরে এই বিষয় নিয়ে এগোনো যায়। এই বিষয়টা নিয়ে অনেকেই খুব কম সময়ে শিক্ষকতা পেয়েছে বা কলেজে পড়ানোর সুযোগ পেয়েছে, কলেজে পড়ছে। এই বিষয়টা নিয়ে তুমি অনেক দূর পর্যন্ত এগোতে পারো, সেই দিকটা কিন্তু এই বিষয়ের মধ্যে থাকে। তবে ক্লাস 12-এর দিকে বা 11-এর দিকে মাথায় রেখে স্কোরিং এর মধ্যে রাখলেও কিছুটা সময় বা কিছুটা ক্ষমতা তোমাকে সেখানে ব্যয় করতে হবে, একটু পড়তে হবে, তবে তুমি ভালো নাম্বার এখানে তুলতে পারবে। এটা স্কোরিং এর মধ্যেই পড়ছে, কিন্তু একেবারে সহজ না পড়ে স্কোরিং করে ফেলবো এমনটা ধারণা বা এমনটা ভাবার কোনো প্রয়োজন নেই। পড়ার পরেই তুমি পারবে, অন্যথা তুমি পারবে না, কারণ তোমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকবে না এই ক্ষেত্রে। দেখো এরপরে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপস, অর্থাৎ কম্পিউটারের বিভিন্ন অ্যাপস বা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করতে হবে আমাদেরকে। এটা অনেক স্কুলে আছে, অনেক স্কুলে নেই। এটা একটা ভালো সাবজেক্ট। আধুনিকতা মানে আধুনিকতার সঙ্গে তোমার পরিচিতি আসবে এই বিষয়টা পড়ার পরে। তোমাকে পড়তে হবে, মানে না পড়ে নয়, পড়তে হবে, কম পড়েও নয়, পড়তে হবে। মানে পড়ে তুমি ভালো স্কোর এখানে করতে পারবে, এটা স্কোরিং এর মধ্যেই রাখছি যে পড়ে তোমাকে ভালো নাম্বার তুমি এখান থেকে তুলতে পারবে। খুব বেশি মানে অনেক পড়ার পরে কম নাম্বার পাচ্ছি এমনটা এখানে হবে না, একটু পড়াশোনা করলে এখানে ভালো নাম্বার তুমি তুলতে পারবে। এরপরে আসি শিক্ষা বিজ্ঞান, হচ্ছে এডুকেশন। শিক্ষা বিজ্ঞানটা হচ্ছে কি, শিক্ষা বিষয়ক যে তথ্য, শিক্ষার্থী শিক্ষক এর সম্পর্ক, শিক্ষার্থীর পড়াশোনার ধরন, কিভাবে শিক্ষকেরা পড়াশোনা করান বা শিক্ষার্থীরা কিভাবে পড়েন, এই সমস্ত টপিক নিয়ে এখানে আলোচনা করা হয়। বিভিন্ন শিক্ষা সংক্রান্ত তথ্য নিয়ে এখানে আলোচনা করা হয়, বিভিন্ন কমিশন নিয়ে আলোচনা করা হয়। এই বিষয়টা না যারা বিএড করি বা ডিএলএড করি তাদেরকে এই বিষয়টা পড়তে হয়। অর্থাৎ শিক্ষকতার দিকে যেতে হলে এই বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত শিক্ষকদের সঙ্গে। তাই এই বিষয়টা নিয়ে পড়তে পারি। এর উত্তর বানিয়ে লেখা সম্ভব, তথ্য জানলে বানিয়ে লেখা যায় পাতার পর পাতা। অর্থাৎ এটাকে তুমি কম পড়ে একটুখানি সাধারণ নিজস্ব ধারণা, অনুভূতি, জ্ঞান ব্যবহার করে তুমি অনেকটা উত্তর একা একাই লিখে ফেলতে পারবে। তাই এটাকে আমি বলছি যে কম পড়ে বেশি নাম্বার এখানে পাওয়া যেতে পারে, তবে পড়তে তো অবশ্যই হবে। ঠিক আছে, এটাকেও আমি স্কোরিং এর মধ্যে রাখছি। এরপরে আছে সমাজবিদ্যা, সোসিওলজি। বেশ কিছু স্কুলে আমরা এটাকে পেয়ে থাকি। এটা সমাজ সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে এখানে আলোচনা করা হয়। এটাকেও আমি ভালো সাবজেক্ট বলছি, কম পড়ে বেশি নাম্বার তোলা সম্ভব, সমাজ বিদ হওয়া যায় এটা পড়াশোনা করে, এবং এরও কিন্তু ভালো ভবিষ্যৎ রয়েছে। এবং এমনকি ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও না সমাজতত্ত্ব নিয়ে অনেকে পড়াশোনা করে বা অপশনাল সাবজেক্টগুলোকে রাখে। দেখো এই যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম, এই বিষয়গুলো থেকে তোমাকে বেছে নিতে হবে যে কোনটা তুমি নেবে। যে স্কোরিং, শুধুমাত্র স্কোরিং দেখো যে আমি কম পড়ে বেশি নাম্বার পেয়ে যাবো, পাশ করে যাব, যদি এরকম তুমি দেখো তাহলে তুমি অবশ্যই দর্শন, দর্শন পরিবেশবিদ্যা, তারপরে কম্পিউটার অ্যাপ্লিকেশন, শিক্ষা বিজ্ঞান, নিউট্রিশন, এগুলোকে সঙ্গে রাখতে পারো। ঠিক আছে। আর দেখো একটা বিষয় আমি অবশ্যই তোমাদেরকে জানাবো এই ভিডিওর মধ্যে দিয়ে, যে চাকরি বাকরির ব্যাপারটা, যে আমাদের যে গভর্নমেন্ট জবের যে এক্সাম হয়, সেই এক্সামে যে সিলেবাস থাকে তার মধ্যে যে বিষয়গুলো থাকে, যদি আমরা বলি যে
ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, রাষ্ট্রবিজ্ঞান থাকবে, অর্থনীতি থাকবে, ওই সমস্ত চাকরি পরীক্ষার ক্ষেত্রে। দেখো, চাকরি পরীক্ষার ক্ষেত্রে এগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সেগুলোও কিন্তু থাকবে। অর্থাৎ আমরা মানে সেগুলো তো এখানে পড়ছি না, তাই আহামরি 11-12 এইগুলো পড়ে আমি সরকারি চাকরির জন্য একেবারে প্রস্তুত হয়ে যাব এমনটা ভাবার কোনো প্রয়োজন নেই। এর সিলেবাস অতটা মানে ম্যাচ করবে না। অর্থাৎ সেই চাকরি বাকরির কথা মাথায় রেখে এমনটা ভাবার কোনো দরকার নেই। তুমি ক্লাস 11-12টাকে দেখো এবং নিজের ভালো লাগা সাবজেক্টটাকে দেখো। প্রয়োজনে তুমি বন্ধুদের কাছ থেকে বইগুলোকে নাও, নিয়ে তুমি একটুখানি উল্টে পাল্টে দেখো যে কোন বিষয়টা তোমার কাছে ভালো লাগছে। তবে আমি যে বিষয়টা তোমাদেরকে বললাম যে কোন বিষয়ের মধ্যে কি রয়েছে, কি নিয়ে পড়াশোনা হচ্ছে, কি পড়তে হবে, সেটা আমি তোমাদেরকে বললাম। তো সেইটার উপর নির্ভর করে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারবে। এবং তুমি প্রয়োজনে যদি কোনো সাবজেক্ট সম্পর্কে তোমার কোনো কনফিউশন থাকে যে আমি বুঝতে পারছি না এটাকে নেব কিনা, বা এর মধ্যে কি আছে, এটা কি আমি পড়তে পারবো কিনা, এরকম অনেক রকমের চিন্তা ভাবনা তোমার মাথাতে আসতে পারে। তো সেই অর্থে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো বং স্কুল টিমের সঙ্গে 9330284005। তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে তুমি আমার সঙ্গে ফোন করেও কথা বলতে পারো যখন ফোন খোলা পাবে। আর আমার সাথে কথা বলে নিতে পারো, বা আমি তোমাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত। ঠিক আছে? তাই অবশ্যই আমাদের এই বং স্কুলকে সাবস্ক্রাইব করে রেখো, বং স্কুলের পাশে থাকো, বং স্কুলটাকে শেয়ার করো সবার মধ্যে ছড়িয়ে দাও। যাদের এই বিষয়টা নিয়ে সংশয় রয়েছে যে কোন বিষয় নিয়ে পড়াশোনা করব, তাদেরকে অবশ্যই জানাও। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।